গাইস, ডিভোর্স বহু কারণে হতে পারে। হয়তো তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে হতে পারে, হয়তো কিছু এক চিটিং এর ফলে হতে পারে, বা কিছু একটা হতেই পারে, সেটা কোনো ব্যাপার না, নর্মাল ব্যাপার। বাট তোমরা কি কোনোদিন শুনেছো যে কোনো এক অশরীরী আত্মার কারণে দুজনের মধ্যে ডিভোর্স হতে পারে? হ্যাঁ, হয়তো শুনে তোমরা অবাক হবে, বাট আজকের যে স্টোরিটা শেয়ার করেছে এবং আমরা তোমাকে বলতে চলেছি, সেই স্টোরিটাতে এর সাথে কিছুটা এমনই হয়, যেটা শুনে আমি পুরো শিওর তুমি শক হয়ে যাবে। বাট ঘটনাটা জানার আগে তোমরা যদি চ্যানেলে নতুন আসো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। বাকি ঘটনাটা কি, চলো জানা যাক। তো আজকের যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করেছে তার নাম হলো শ্রেয়া। আর এই যে ঘটনাটা, এটা শ্রেয়ার সাথে আজ থেকে প্রায় 5 বছর আগে, যখন সে হায়দ্রাবাদে ছিল, তখন তার সাথে ঘটেছিল। এখন শ্রেয়া ও তার হাজবেন্ড, তাদের দুজনেরই অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কলকাতায়। কিন্তু তাদের দুজনের প্রথম দেখা হয় তাদের অফিসে, যেহেতু শ্রেয়া হায়দ্রাবাদে প্রথম প্রথম গেছিল এবং সেই অফিসেই তার সাথে তার হাজবেন্ডের দেখা হয়। এবং অচেনা এক জায়গায়, অচেনা এক শহরে যখন তুমি কাউকে চেনা পেয়ে যাও না, তখন তুমি না চাইতেও তার ক্লোজ হয়ে যাও। এবং এদের দুজনের সাথেও তাই হয়। তারা দুজন ক্লোজ হয়ে যায়, কথাবার্তা শেয়ার করে, বিহেভিয়ার শেয়ার করে, এবং শেষমেশ দুজন দুজনকে ভালোবেসে পড়ে। এবং 2 বছরের কঠিন রিলেশনশিপের পর এরা দুজন শেষমেশ বিয়ে করে ফেলে। এখন বিয়েটা তো হয় এদের কলকাতাতে, বাট যেহেতু তাদের অফিস, দুজনেরই অফিস ছিল হায়দ্রাবাদে, তাই তারা ডিসাইড করে যে আপাতত তারা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে। কারণ তুমি জানো যে হায়দ্রাবাদের মতো জায়গায় একটা ফ্ল্যাট কেনা মানে মেরুদণ্ডের হাড় পুরো সোজা হয়ে যাওয়ার মতো তার। কিন্তু নতুন ফ্ল্যাটে শিফট হওয়ার পর শ্রেয়ার জীবনে কি ঝড় আসতে চলেছে, হয়তো শ্রেয়া সেটা জানা ছিল না। সময়টা ছিল এমনই জুন থেকে জুলাই, মানে অর্থাৎ বর্ষা তখন সবে সবে নেমেছে। এখন তারা বহু খোঁজার পরেও তারা তাদের মনের মতো একটা ফ্ল্যাট খুঁজে পাচ্ছিল। লাইক হিউজ স্পেস, বড় স্পেস হবে, ভালো প্রতিবেশী হবে, ভালো এনভায়রনমেন্ট হবে, এবং তাদের বাজেটটাও খুব একটা বেশি ছিল না। তাই তাদের ফ্ল্যাট খুঁজতে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু একদিন হঠাৎই শ্রেয়া যখন ফেসবুকে স্ক্রোল করছিল, তার সামনে একটা ফ্ল্যাটের ছবি আসে। শ্রেয়া যখন ফ্ল্যাটটাকে ভালো করে লক্ষ্য করে, এটা তার সেই ফ্ল্যাটের মতনই যেটা তার অ্যাকচুয়ালি চাইছিল। লাইক দেখে মনে হচ্ছিল ফ্ল্যাটটা পরিষ্কার, বড় স্পেস আছে, ভালো জায়গা আছে, ভালো প্রতিবেশী আছে। এবং এই ব্যাপারটা যখন তার হাজবেন্ডকে বলে, তার হাজবেন্ডও আর দেরি করে না। তারা দুজনেই সেই দিনই সেই ফ্ল্যাটের যে নাম্বারটা দেওয়া ছিল তার সাথে কন্ট্যাক্ট করে, এবং তারা সেখানে ফ্ল্যাটটা দেখতে চলে যায়। তারা যখন সেখানে যায় এবং ফ্ল্যাটটাকে দেখে, তারা লাইক শক হয়ে যায়। কারণ যেটা হয় যে ফেসবুকে বা অন্যান্য ইন্টারনেটে তুমি যে ছবিটা দেখো, সেটা রিয়ালিটির সাথে ম্যাচ খায় না, বাট এখানে প্রায় ম্যাচ খেয়ে গেছিল। এবং এটা তাদের বাজেটের মধ্যেও ছিল, যদিও এটা তাদের অফিস থেকে একটু দূরে ছিল, বাট তারা চক করে ম্যানেজ করে নিত। এবং যেহেতু তাদের এটা ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তাদের মনের মতো, এবং তারা বেশি দেরি করেনি, তারা এই ফ্ল্যাটটা সেই দিনই সেইখান থেকে নিয়ে নেয়। যেহেতু তাদের হাতে টাইম অনেক কম ছিল, তারা তাড়াহুড়ো করে একটা ছোট্ট একটা ঘর পুজো রাখে, বা ঘর চাপা আমরা যেটাকে বলি। ঘর চাপায় সেদিন শ্রেয়া ও তার ফ্যামিলি এবং তার হাজবেন্ড ও তার ফ্যামিলি প্রায় সবাই উপস্থিত ছিল। তারা সবাই পুজো যেখানে হচ্ছিল সেখানে চুপচাপ বসেছিল। এখন সেই সময় ঠাকুরমশাই শ্রেয়াকে বলে ওঠে, মা, তুমি গিয়ে ঘরের দরজা জানলাগুলো খুলে দাও, যাতে যখন হোম হবে তার ধোঁয়াগুলো প্রত্যেকটা ঘরে ছড়িয়ে পড়ে, এবং যদি কোনো অশুভ শক্তি থাকে তাহলে তারা বেরিয়ে যেতে পারে। শ্রেয়া সেই ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী ঘরের দরজা জানলাগুলো খুলে দেয় এবং আবার সেখানে এসে বসে পড়ে। এরপর ঠাকুরমশাই তার উচ্চ স্বরে তার মন্ত্র পড়া চালু করে দেয়, এবং হোমের আগুন ও তার ধোঁয়া ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু শ্রেয়া হোমের আগুনের অনেকটা কাছে ছিল, তাই তার তাপের ফলে তার একটু মুখটা জ্বালা করছিল। তাই সে মুখটা হালকা করে ঘুরিয়ে নেয় এবং তার চোখ যায় তার কিচেনের দিকে। শ্রেয়া যখন কিচেনের দিকে দেখে, সে লক্ষ্য করে সেখানে একটা ছেলে মেঝেতে বসে আছে। সেটা একটু অদ্ভুত ব্যাপার লাগে,
কারণ তার ভালো করে মনে আছে। হ্যাঁ, সে কয়েকটা প্রতিবেশীকে তো নেমন্তন্ন করেছিল, বাট প্রতিবেশীরা এসে পুজোর জায়গা বাদে কিচেনে বসে থাকবে কেন? শ্রেয়ার একটু খটকা লাগে, এবং শ্রেয়া যখন সেই লোকটাকে দেখে তার মুখটাও বোঝা যাচ্ছিল না, কারণ সে ঠিক পিছন ঘুরে, মানে তাদের দিকে পিছন ঘুরে বসেছিল। শ্রেয়ার যেহেতু একটু খটকা লাগে, তাই সে সেখান থেকে উঠে কিচেনের দিকে যায়। কিন্তু কিচেনে যখনই সে যায়, তখনই সে সেখানে কাউকেই দেখতে পায়। লাইক সেই লোকটা যেন সেই ধোঁয়ার মধ্যে পুরো ভ্যানিশ হয়ে গেছে। বাট শ্রেয়া একটা জিনিস লক্ষ্য করে, হোমের ধোঁয়া বাড়ির প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা কোণায় ছিল, কিন্তু শ্রেয়া যেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ কিচেনে, সেখানে তার ধোঁয়ার একটুকু কণা পর্যন্ত আসছিল না। লাইক কোনো এক অদৃশ্য দেওয়াল যেন সেই ধোঁয়াটাকে কিচেনে আসতে আটকে রেখেছে। শ্রেয়া কিছু ভাবতে যাবেই কি বাইরে থেকে ঠাকুরমশাই বলে ওঠে, মা তুমি এখানে এসো, তোমার দরকার আছে। এবং শ্রেয়া যেহেতু এইসব ভূত প্রেত এইসবে আগাগোড়াই বিশ্বাস করতো না, তাই সে সেই ব্যাপারটাকে পুরোটাই এড়িয়ে দিয়ে চলে যায়। এইবার সেই দিন তারা পুজোটাকে ভালো করে সম্পূর্ণ করে নেয়, এবং তার কয়েকদিন পরেই তার ফ্যামিলির যারা এসেছিল তারা আবার যে যার মতো বাড়ি চলে যায়। এখন এর 1 মাস প্রায় সবকিছু ঠিকই ছিল, তারা নিজের মতো জীবন যাপন করছিল, তারা হ্যাপি ছিল, সবই ঠিক ছিল। এখন একদিন রাতের ঘটনা, তখন ঘড়িতে সময় প্রায় 8টা হয়েছে। শ্রেয়া আর সেদিনকে অফিস যায়নি। এখন সে যখন তার হাজব্যান্ডকে কল করে যে কোথায় আছে সেটা জিজ্ঞাসা করবে, এবং সে যখন কল করে তার হাজব্যান্ড কিছু কারণের জন্য পিক আপ করে না। শ্রেয়া ভাবে হয়তো সে অফিসে কিছু বিজি আছে বা ট্রাফিক জ্যামে ফেসে গেছে, তাই হয়তো কলটা তুলছে না। যার জন্য শ্রেয়া তার নিজের মতো রান্না করে একটু খেয়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটে। এখন এতক্ষণে শ্রেয়া যখন ফোন ঘাঁটছিল, হঠাৎ করে সেই ফ্ল্যাটের ইলেকট্রিসিটি চলে যায়। শ্রেয়া আগাগোড়ায় এইসবে ভয় পায় না, কিন্তু এখন এই মুহূর্তে পুরো ফ্ল্যাটে শ্রেয়া একা ছিল। শ্রেয়া তার ফোনের ফ্ল্যাশটা নিয়ে বাইরের দিকে বেরোয়, এবং সে নোটিস করে যে বাইরের টেম্পারেচার ভিতরের টেম্পারেচারের থেকে অনেকটাই কম। লাইক হ্যাঁ, বর্ষাকাল হলেও একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার ভাবের কথা, কিন্তু বাইরেটা যেন একটু বেশি ঠান্ডা লাগছিল তার। সেটা এই সময় তার ফোনের ফ্ল্যাশটা নিয়ে বাথরুমের দিকে এগোয়, এবং বাথরুমের ভিতরে ঢুকে যখন সে লকটা করে, হুট করে তার কিচেন থেকে কিছু বাসন পড়ার আওয়াজ শ্রেয়ার কানে ভেসে আসে। শ্রেয়া ভাবে হয়তো কোনো একটা বিড়াল বা ইঁদুর টিঁদুর ঢুকেছে, তাই সে ব্যাপারটাকে ইগনোর করে। কিন্তু এরপরে যে আওয়াজটা সে পায়, সে আর সেটাকে ইগনোর করতে পারে না, কারণ এর কিছুক্ষণ পরেই তার কানে ভেসে আসে কেউ যেন তার হাজবেন্ডের গলায় হেসে উঠল এবং বলে উঠল, শ্রেয়া, এই তো আমি। শ্রেয়ার কথাটা শুনে তার শরীরের প্রত্যেকটা লোম যেন শিহরিত হয়ে পড়ে, কারণ শ্রেয়া ভালো করে জানতো তার হাজবেন্ড এখন বাড়িতে উপস্থিত নেই, সে এখন অফিসে আছে। কিন্তু শ্রেয়া নিজেকে এইটা বলে সান্ত্বনা দেয় যে হয়তো তার হাজবেন্ড এটা প্র্যাঙ্ক করছে বা তাকে সারপ্রাইজ দেবে বলে এইসব করছে। শ্রেয়া এই জন্যে তার ফোনের ফ্ল্যাশটা নিয়ে ধীরে ধীরে বাথরুমের দরজাটা খুলে সে কিচেনের দিকে ফ্ল্যাশটা মারে, এবং সে দেখতে পায় সেই কিচেনে সেই ছেলেটাই বসে আছে, সেই ছেলেটা যাকে সে সেই পুজোর দিন দেখেছিল, এবং সেই ছেলেটা আজও তেমনভাবেই ঠিক সেই জায়গাতেই হাঁটু গুটিয়ে মাথাটা হাঁটুর মাঝখানে ঢুকিয়ে ঠিকভাবে বসে আছে। শ্রেয়া এইবার একটু থরথরে গলায় বলে ওঠে, তুমি কে? তুমি এখানে কি করছো? যার উত্তরে সেই ছেলেটা বলে ওঠে, শ্রেয়া, আমি তোমার জন্যেই এসছি, আমি তোমার হাজবেন্ডকে নিতে এসছি। শ্রেয়া এই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করার চেষ্টা করে, বাট হুট করে তার দরজায় কেউ যেন বেল বাজিয়ে ওঠে। শ্রেয়া দৌড়ে সেই দরজা যায় এবং যখন খোলে তখন দেখে যে তার হাজবেন্ড ঠিক তার দরজার সামনে দাঁড়িয়ে আছে।
সে কোনো কথা বলে না, সে ডাইরেক্ট তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে। ততক্ষণে শ্রেয়ার হাজবেন্ড শ্রেয়ার এরকম অবস্থা দেখে একটু ঘাবড়ে যায়। সে শ্রেয়াকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি এরম করে আছো কেন? যেটার ফলে শ্রেয়া সবকিছুই পুরো খুলে বলে দেয় যে সে কিচেনে একটা ছেলেকে দেখেছে, যাকে সে পুজোর দিনও দেখেছিল। তার হাজবেন্ড এইবার একটু ঘাবড়ে যায়, কারণ ভাবে যে হয়তো কোনো চোর ঢুকে এসছে। সে শ্রেয়াকে নিয়ে গিয়ে ধীরে ধীরে সেই ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে সেই কিচেনের দিকে যায়। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে সেখানে কেউই ছিল না। শ্রেয়া তার হাজবেন্ডের দিকে তাকায় এবং বলে যে আমি পুরো স্পষ্ট দেখেছি, ও ঠিক এই জায়গাতেই বসেছিল, এখানেই বসেছিল, বিশ্বাস করো আমাকে। শ্রেয়ার হাজবেন্ড শ্রেয়াকে দেখে ঘাবড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে ঠিক আছে, তুমি চাপ নিচ্ছ কেন, আমি তো চলে এসেছি, আর কোনো ভয় নেই। এরপর তাদের সাথে সেদিন আর কিছু ঘটে না। কিন্তু এর পরের দিন মাঝরাতে শ্রেয়া ও তার হাজবেন্ড যখন তার রুমের বেডে ঘুমাচ্ছিল, হঠাৎ করে শ্রেয়ার ঘুম ভেঙে যায়। শ্রেয়ার ঘুম তো ভেঙে যায়, কিন্তু সে তার শরীর একটু নড়াতে পারেনি। শ্রেয়ার এতক্ষণে বুঝতে বেশি টাইম হয়নি যে সে এখন স্লিপ প্যারালিসিসে আছে। শ্রেয়া ভাবে যে এইসব হয়তো নর্মাল, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হুট করে তার পাশ দিয়ে কেউ কানে তার বলে ওঠে, শ্রেয়া, এই তো আমি চলে এসেছি। শ্রেয়ার গায়ের প্রত্যেকটা লোম এই সময় খাড়া হয়ে যায়। শ্রেয়া সেই দিকে তাকানোর চেষ্টা তো করছিল, বাট তার শরীর মুভ করছিল না। এখন শ্রেয়া বহু কষ্টসৃষ্ট করে তার ঘাটটা ঘুরিয়ে তার হাজবেন্ডের দিকে দেখে এবং সে তখন বুঝতে পারে এই রুমে শুধু সে আর তার হাজবেন্ড দুজনে নেই, তারা দুজন বাদেও আর একজন আছে, যে কিনা তার হাজবেন্ডের ঠিক পাশে বসে আছে। সে যখন ভালো করে লক্ষ্য করে এইটা সেই ছেলেটাই, কিন্তু এইবার শ্রেয়া তার মুখটা স্পষ্ট দেখতে পায়। শ্রেয়া যখন সেই ছেলেটার মুখের দিকে তাকায়, সে দেখে ছেলেটার মুখ পুরো ফ্যাকাশে সাদা ধপধপ করছে, যেন বহুদিন ধরে সেই ছেলেটা কিছু খায়নি। কিন্তু বহু কষ্টের পরে শ্রেয়া সেই ছেলেটার চোখ দুটো খুঁজে পায়নি, কারণ মনে হচ্ছিল ছেলেটার চোখ দুটো যেন এই অন্ধকারের থেকেও যেন গভীর অন্ধকার। সেই ছেলেটা শ্রেয়ার দিকে তাকায় এবং ঠোঁটের গোড়ায় একটা হালকা মুচকি হাসি দিয়ে শ্রেয়াকে আলতু গলায় বলে, শ্রেয়া, তুমি শুধু আমার। এইটা বলার পর সেই ছেলেটা তার হাত দুটো ধীরে ধীরে তার হাজবেন্ডের গলার দিকে নিয়ে যায়। শ্রেয়া এই সময় আর নিজেকে সামলাতে পারে না, সে তার গায়ে যত জোর ছিল সে জোরে চিল্লে ওঠে। এখন খুব জোরে চিল্লানোর ফলে তার হাজবেন্ডও জেগে যায় এবং সে শ্রেয়াকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তুমি এত চিল্লাচ্ছ কেন? যেটার উত্তরে শ্রেয়া সব কিছুই তাকে খুলে বলে দেয়। তার হাজবেন্ড শ্রেয়াকে বলে, তুমি একটুখানি বসো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। এবং সে তার হাতে একটা লাঠি এবং ফোনের ফ্ল্যাশটা নিয়ে বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখে আসে যে কেউ কি সত্যিই আছে যেমনটা শ্রেয়া বলছে। কিন্তু তার হাজবেন্ড পুরো বাড়িটা তন্ন তন্ন করে খোঁজার পরেও কাউকে সেখানে দেখতে পায়নি। সে শ্রেয়ার কাছে আসে এবং শ্রেয়াকে বলে যে আরে, আমি তো কাউকে দেখতে পাইনি, তুমি কি স্লিপ প্যারালিসিস হয়েছে? শ্রেয়া এই সময় নিজেকে সামলাতে পারে না, সে কেঁদে ফেলে এবং এইটা দেখে তার হাজবেন্ড শ্রেয়ার কাছে যায় এবং চুপচাপ জড়িয়ে ধরে তাকে কিছুক্ষণের জন্য। এবং কয়েক মিনিট পর শ্রেয়া যখন শান্ত হয়, তখন তার হাজবেন্ড বলে, হয়তো তোমার স্লিপ প্যারালিসিস হয়েছে, যার জন্য এমনটা হচ্ছে, তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি তো। এরপর আবার তারা দুজন ঘুমিয়ে পড়ে। এখন এই ঘটনার পর থেকে প্রায় 3 মাস তাদের সাথে কিছুই ঘটে না। কিন্তু শ্রেয়া একটা জিনিস নোটিস করে যে এই বাড়িতে আসার পর থেকে তার হাজবেন্ডের বিহেভিয়ার পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইক এই গত 3 মাসে সে যেন আরো বেশি খিটখিটে হয়ে গেছে। এখন শ্রেয়া যখন কোনো ব্যাপারে ডিসকাস করতে যায়, সে তাকে ইগনোর করে দেয় এবং তাদের কথার থেকে এখন বেশি ঝগড়া হচ্ছিল। শ্রেয়া ভাবে হয়তো কাজের প্রেশার, তাই জন্যে হয়তো তার সাথে এমনটা ঘটছে।
বা তার জন্যে তার হাজবেন্ড তার সাথে এমন বিহেভিয়ার করছে। বাট ব্যাপারটা যখন কন্টিনিউয়াসলি হচ্ছে, সেটা একদিন তাকে বলতে গেল, এবং সেই দিন তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে, এবং শেষমেশ তার হাজবেন্ড বলে ওঠে যে তুমি চলে যাও, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার সাথে এমন সব হচ্ছে, তুমি চলে যাও এখান থেকে। শ্রেয়ার কথাটা খুবই গায়ে লাগে, কারণ স্বাভাবিক ব্যাপার, যাকে তুমি ভালোবাসো তার কাছ থেকে এইসব কথা শুনলে তোমার খারাপ লাগবে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে সেদিন রাতেই সেখান থেকে বেরিয়ে তার একটা অফিসের কালিগের বাড়িতে চলে যায়। সেদিনটা সারা রাত সে কান্নাকাটি করে, এবং পরের দিন যখন তার কালিগ তাকে শান্ত করে এবং তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোদের মধ্যে, তখন সে সব কথাই তাকে বলে দেয়, এবং সে শেষমেশ সব কথা শেষ এটাও বলে যে এই বাড়িতে আসার পর থেকে সে সেই কিচেনটায় একটা ছেলেকে দেখেছে, যে তাকে প্রতিবারেই বলে যে আমি তোমার জন্য এসেছি, তুমি শুধু আমার। এখন এই কথাটা শুনে সেটা কেন জানে না, সেটা দেখে যে তার যে কালিগ ছিল সে পুরো চুপ হয়ে যায়, এবং কিছুক্ষণ পর তার কালিগ হুট করে বলে ওঠে যে শ্রেয়া, তোদের দুজনের মধ্যে যা হচ্ছে এবং তোর হাজবেন্ডের যে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তার পিছনে হয়তো এই ছেলেটারই কারণ, হয়তো এই আত্মাটারই কারণ। শ্রেয়া এইসব ব্যাপারে ভালো বিশ্বাস করতো না। শ্রেয়া তার কালিগের কথাটা শুনে এটাকে উড়িয়ে দেবেই কি তার কালিগ বলে ওঠে যে দেখ শ্রেয়া, আমি জানি তুই এইসবে বিশ্বাস করিস না, আমি নিজেও বিশ্বাস করি না, বাট আমি শুনেছি যে তোরা যতদিন এখানে আছিস তার থেকে আগেও বহু কাপেলরা এখানে থাকার চেষ্টা করেছে, কিন্তু তারা যবে থেকে এই বাড়িতে এসছে তার কয়েক মাসের মধ্যেই তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু হয়েছে, এবং শেষমেশ নয়তো তাদের ব্রেকআপ, নয়তো তাদের ডিভোর্স হয়েছে। হয়তো বলা যায় না, হয়তো এটাই হয়তো তোর হাজবেন্ডের বিহেভিয়ার চেঞ্জের কারণ। সো প্লিজ তুই এই ব্যাপারটাকে ইগনোর করিস না। শ্রেয়া ব্যাপারটা বুঝতে পারে এবং শান্ত মাথায় ভাবে যে যদি হয়তো এটা হতে পারে, তো তার জন্য তারা কি করে যে পরের দিন সে তার কালিগকে নিয়ে তারা যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের আশেপাশে যেসব প্রতিবেশীরা ছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞাসাবার্তা করে। এখন বহু জিজ্ঞাসাবার্তা করার পর একটা বৃদ্ধ বয়স্ক লোক শ্রেয়াকে বলে ওঠে যে দেখো মা, তোমরা আসার থেকে প্রায় 15 বছর আগে এই ফ্ল্যাটে দুটো কাপেল এসেছিল। এখন কাপেলরা খুবই কিউট ছিল এবং তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো, বাট কেসটা হচ্ছে এই কাপেলের মধ্যে যে ছেলেটা ছিল সে ছিল জবলেস, এবং বিয়ের পর তার কিছু কারণের ফলে তার কোম্পানি থেকে তাকে বাইরে বার করে দেওয়া হয়, যার ফলে সেই ছেলেটা মেয়েটাকে তো খুব ভালোবাসতো, কিন্তু মেয়েটার যেসব চাহিদা ছিল সেইগুলোকে সে পূরণ করতে পারতো না। এবং তুমি নিজেও জানো যে একটা রিলেশনশিপে যখন ছেলে একটা মেয়ের চাহিদা পূরণ করতে পারে না, তখন তাদের মধ্যে ব্রেকআপ অনিবার্য। এখন এর ফলেই সেই মেয়েটা তার অফিসেই একটা কালিগের সাথে একটা অ্যাফেয়ার করে তোলে। একদিন রাতে সেই হাজবেন্ড যখন তার বাড়িতে আসে, সে দেখে যে তার ওয়াইফ তার কালিগের সাথে তার রুমেতেই ফিজিক্যালি ইনভলভ হচ্ছে। এখন তার হাজবেন্ড এই ব্যাপারটাকে আর সহ্য করতে পারে না, সে রাগের মাথায় সেই ছেলেটাকে মারতে যায়, কিন্তু এরা দুজন মিলেই সেই হাজবেন্ডটাকে সেখানে মার্ডার করে দেয় গলা দাবিয়ে। এবং বলা হয় নাকি এরপর থেকে এই ফ্ল্যাটে যেসব কাপেলরা থাকতে এসেছে তাদের মধ্যে কিছু না কিছু চেঞ্জ হয়েছে, নয়তো সেই ছেলেটা চেঞ্জ হয়েছে, নয়তো সেই মেয়েটা চেঞ্জ হয়েছে, কিন্তু শেষমেশ এদের দুজনেই ডিভোর্স বা ব্রেকআপ এখানেই নিয়ে গেছে। সো মা, আমি তোমাদের বলবো যে তোমরা নতুন নতুন বিয়ে করেছো এবং নতুন এখানে এসছো, সো প্লিজ তোমরা এখান থেকে যত সম্ভব বেরিয়ে যাও। শ্রেয়া এই কথাটা শোনার পর আর সেখানে দাঁড়ায় না, সে সঙ্গে সঙ্গে যায় এবং তার হাজবেন্ডকে সব কিছুই খুলে বলে দেয়, এবং এইবার তার হাজবেন্ডও তাকে অর্থাৎ শ্রেয়াকে এড়িয়ে যায় না। তারা দুজনেই সেই দিনই সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং তারা যে আগের ফ্ল্যাটে ছিল সেখানে শিফট হয়ে যায়। আজ এই ঘটনাটা হয়েছে প্রায় 5 বছর হয়ে গেছে। ভাগ্যবশত তার হাজবেন্ডের সাথে কোনো ডিভোর্স তো হয়নি, বরং তারা দুজন এখন একটা হ্যাপিলি সংসার করছে, এবং তাদের মধ্যে একটা নতুন মেম্বারও যোগ হয়েছে,
তাদের মধ্যে একটা লক্ষ্যও এসছে। কিন্তু শ্রেয়া জানে না যে হয়তো যদি আর 2 মাস থাকতো তার সাথে কি হতো, তাদের মধ্যে হয়তো ডিভোর্সও হয়ে যেতে পারতো, কিন্তু হয়নি, সেটা আলাদা ব্যাপার। সো গাইজ, আই হোপ তোমাদের এই ছোট্ট গল্পটা ভালো লেগেছে বা ছোট্ট ঘটনাটা ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো তুমি সমস্যা দেখা দেয় বা তুমি কিছু ভুল বুঝতে পারো, প্লিজ আমাকে ফিডব্যাক দাও। সো আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।